বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 23শে সেপ্টেম্বর 2025। আমাদের বিজিএস ব্যাচের 35তম ক্লাস, এবং আজকে আমরা শুরু করতে যাচ্ছি রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইন 1950, দ্য স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টিনেন্সি অ্যাক্ট। আপনারা জেনে থাকবেন যে আহ, লিখিত পরীক্ষায় 5টা আইন নিয়ে একটা সাবজেক্ট 100 মার্কের পরীক্ষা হয়। সেটা হলো এই যে একটু আজকেই আমরা একটু আগে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট শেষ করলাম, এটা। তারপরে কন্ট্রাক্ট অ্যাক্ট 2টা, এস্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টিনেন্সি অ্যাক্ট 3টা, নন এগ্রিকালচার অ্যান্ড টিনেন্সি অ্যাক্ট 4টা, রেজিস্ট্রেশন অ্যাক্ট 5টা। এই 5টা মিলে আপনার 100 মার্ক। আর প্রিলিতে যদি ধরেন, আপনি এই 5টা আইন থেকে মিনিমাম 5টা প্রশ্ন ইনশাল্লাহ পাবেন, বেশি পেতে পারেন। হ্যাঁ, এক একটা থেকে এক একটা, অ্যাটলিস্ট বলছি, অ্যাটলিস্ট 2-3টা আসতে পারে, বাট অ্যাটলিস্ট 5টা থাকবেই। তো এগুলো আসলে মানে খুবই গুরুত্বপূর্ণ। আর সাথে সাথে যারা প্র্যাকটিস করবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ, আমাদের জানতে হবে। তো এখানে বেশ কতগুলো বিগত বছরের প্রশ্ন আছে, এগুলো আর না পড়ি, সরাসরি আলোচনায় চলে আসি। দেখেন, নতুন লিঙ্ক। তো প্রথমেই দেখেন, রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইন 1952 লেখা, এটা কেটে 50 করে দেন। রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন কত হবে বলেন? 1950। এবং প্রারম্ভিক, সব জায়গায় লেখা প্রারম্ভিক হবে। দ্য স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টিনেন্সি অ্যাক্ট 1950-এর অধীন গোল দিবেন 2 ধরনের আইন উল্লেখ আছে। মানে এই যে যে আইনটা, এই আইনটার নাম হলো স্টেট অ্যাকুইজিশন। এস্টেট অ্যাকুইজিশন শব্দের অর্থ হলো রাষ্ট্রীয় অধিগ্রহণ, অ্যান্ড টিনেন্সি, টিনেন্সি মানে হলো প্রজাস্বত্ব। তাহলে এই যে যে আইন, এই আইনে অ্যাকচুয়ালি 2টা অংশ আছে, 2 ধরনের আইন আছে। প্রথমটা দেখেন, রাষ্ট্রীয় অধিগ্রহণ সংক্রান্ত আইন, লস রিলেটিং টু স্টেট অ্যাকুইজিশন, যা অধ্যায় 1 থেকে 11। আর প্রজাস্বত্ব আইন, টিনেন্সি ল, যা এই আইনের অধ্যায় 12 থেকে 19 পর্যন্ত আলোচনা করা হয়েছে। তো এখন দেখেন, কত অধ্যায় থেকে কত অধ্যায় এটা ইরিলেভেন্ট, এটা আপনার জানার দরকার নাই। জাস্ট মনে রাখেন এই জায়গায় 2টা বিষয় আছে, একটা হলো অধিগ্রহণ আর একটা হলো প্রজাস্বত্ব। বর্তমানে তো 2017 সালে একটা কি যেন আইন আছে এরকম অধিগ্রহণ সংক্রান্ত। আচ্ছা দেখেন, বিষয়বস্তুর দিক থেকে দ্য স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টিনেন্সি অ্যাক্ট 1950 আইনকে 2টি ভাগে ভাগ করা যায়। প্রথমত, সকল খাজনা প্রাপকের স্বার্থ এই আইন দ্বারা নির্ধারিত সর্বোচ্চ সীমার অতিরিক্ত ভূমি গ্রহণ সংক্রান্ত আইন, পার্ট 2 থেকে 4 পর্যন্ত আলোচনা করছে। এই জায়গাও আসলে মনে রাখার মতো কিছু নাই, জাস্ট এমনি একটু পড়ে গেলাম। আর দ্বিতীয়ত পার্ট 5 থেকে, যেখানে প্রজাস্বত্ব সম্পর্কিত আইন বর্ণনা করা হয়েছে, যা পার্ট 2 থেকে 4-এ উল্লেখিত অধিগ্রহণ প্রক্রিয়া সমাপ্ত হওয়ার পর কার্যকর হয়েছে। তো এগুলোর দরকার নাই। আমরা চলে আসি যে অন্যদিকে 14/4/1956 সনে জমিদারি উচ্ছেদ ও প্রজাস্বত্ব আইন কার্যকর হওয়ার পর জমিদারি সত্ত্বের বিলুপ্তি ঘটে এবং প্রজা ভূ সম্পত্তির স্বত্বাধিকারী হয়। মানে হলো, আগে আপনারা যেহেতু পড়ে আসছেন, অনেকে আছেন যে আগে আহ, রাষ্ট্রের কাছ থেকে জমিগুলো নিত হলো জমিদার, জমিদাররা খাজনা আদায় করতো, জমিদারদের কাছ থেকে হলো প্রজারা নিত। অর্থাৎ প্রজারা যে টাকাটা দিচ্ছে খাজনা, এটা সরাসরি রাষ্ট্র পাইতেছে না, এ জায়গাটা মধ্যবর্তী আছে, সে হলো কি? জমিদার। জমিদার কালেক্ট করতেছে, জমিদার দিচ্ছে রাষ্ট্রে বা সরকারকে। তো এই জমিদারি প্রথার বিলুপ্ত ঘটে 1956 সালে, এবং তখন জমিদার প্রথা বিলুপ্ত করে বলা হলো যে প্রজারা এখন সরাসরি খাজনা দিবে কারে? রাষ্ট্রে, মধ্যবর্তী কেউ থাকবে না। অর্থাৎ এই আইন কার্যকর হওয়ার পর ভূমি দখলে আছে এমন সম্পত্তির মালিক ও রায়ত সরকারের অধীন প্রজায় পরিণত হয়। জমিদার ব্যবস্থা তো বিলুপ্ত হলো, তো ওই মুহূর্তে যারা জমিদারদের কাছ থেকে ওই জমি, বিভিন্ন জমি নিছিল, তারা সরাসরি কিসে পরিণত হয়? প্রজায় প্রজায়। পরিণত। ফলে জমিদারগণ এবং সম্পত্তির মালিক বা রায়ত প্রজাদের নিকট হতে, এখন আপনি বলতে পারেন স্যার রায়ত কি? রায়তের সংজ্ঞা সামনে বলবো। রায়ত হলো কৃষি জমির বর্গাকার। যে দেখাশোনা করে, সে হলো রায়ত। বুঝছেন? তাহলে জমিদারগণ বা সম্পত্তির মালিক বা রায়ত প্রজাদের নিকট থেকে যে খাজনা আদায় করতো, উক্ত খাজনা আদায়ের সত্ত্ব জমিদারের স্থলে কুল দিবেন সরকারের উপর ন্যস্ত হয়।
ফলে সরকার প্রজাগণের নিকট হতে সরাসরি খাজনা আদায়ের অধিকারী হয়। এখন কৃষি এবং অকৃষি উভয় ভূমির ক্ষেত্রে প্রযোজ্যতা অ্যাকচুয়ালি সহজ ভাষায় বললে দ্য স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্ট, এটা কৃষি জমির ক্ষেত্রেও প্রযোজ্য, আবার অকৃষি জমির ক্ষেত্রেও প্রযোজ্য। তো রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইন 1950 সকল প্রকারের ভূমি, কৃষি বা অকৃষি, আন্ডারলাইন করবেন, সব ভূমি, কৃষি ও অকৃষির ক্ষেত্রে প্রযোজ্য হয়। বঙ্গীয় প্রজাস্বত্ব আইন 1885 বা সিলেট টিনেন্সি অ্যাক্টের ন্যায় রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইন 1950 শুধুমাত্র কৃষি বা উদ্যান উদ্দেশ্যে ব্যবহৃত ভূমি বা প্রজাস্বত্বের ক্ষেত্রে প্রযোজ্য না, বরং রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইনের উভয় অংশ কৃষি বা অকৃষি সকল ভূমিতে বিদ্যমান স্বার্থের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তো যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইন কোন কোন ধরনের জমির ক্ষেত্রে প্রযোজ্য, বলেন তো কোন কোন ধরনের? কৃষি বা কৃষি উভয়। তো রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইন 1950-এর দ্বিতীয় এবং চতুর্থ অংশের অধীন সকল প্রকার ভূমি, কৃষি এবং অকৃষি হতে খাজনা গ্রহণের স্বার্থ অধিগ্রহণ করা হয়েছিল। মূলত সম্পূর্ণ বাংলাদেশে এখন এই সের আন্ডারে খাজনা হুম, প্রদান করে। এই আইনের অধীন, জি। তো এখন এই আইনের উদ্দেশ্য আসি, আমরা একটু উদ্দেশ্য একটু পড়ি। সেটা হলো যে রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইন 1950-এর প্রধান উদ্দেশ্য ছিল সকল প্রকার খাজনা গ্রহণের স্বার্থ, রেন্ট রিসিভিং ইন্টারেস্ট বিলুপ্ত করা এবং সরকারকে একমাত্র ভূমিধিকারী, ভূম্যধিকারী মানে হচ্ছে ভূমির অধিকারী, ল্যান্ডলর্ড পরিণত করা, শুধুমাত্র এক শ্রেণীর প্রজা সৃষ্টি করা হোক যে মালিক বলে অভিহিত হবে, মানে সরকার আর মালিক। বুঝতে পারছেন? অর্থাৎ এই আইনের মাধ্যমে ভূমির প্রকৃত দখল আছে এমন প্রজা এবং সরকারের মধ্যবর্তী অন্য কোনো খাজনা গ্রহণকারী খাজনা গ্রহণের স্বার্থ বিলুপ্ত করা। ওই যে জমিদার ছিল, জমিদারদের কি করছে? বিলুপ্ত করছে। সারা দেশব্যাপী সরকারের অধীন সরাসরি এক শ্রেণীর প্রজা সৃষ্টি করা এবং সরকারকে প্রজা কর্তৃক তার প্রজাস্বত্ব খাজনার একমাত্র গ্রহীতা সৃষ্টি করা এবং এমন বিষয়ে প্রজা ও সরকারের অধিকার ও দায় অভিন্ন আইন দ্বারা পরিচালিত করা, একটা আইন দ্বারা পরিচালিত করা। সরকার এবং প্রজার মধ্যবর্তী অন্য কোনো খাজনা গ্রহীতা থাকতে পারবে না। সো আপনি ধরেন পরীক্ষার প্রশ্ন আসছে যে রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইনের অন্যতম উদ্দেশ্য কি ছিল, এই যে যেটুকু পড়লাম এতে 2-4 লাইন লেখা যায় না যে আগে নিত কারা? জমিদাররা। তা মাঝখানে যাতে কেউ না থাকে, প্রজারা সরাসরি খাজনা দিবে কারে? সরকার। মধ্যস্বত্ব ভোগী থাকবেন। হ্যাঁ। তো রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইন 1950 প্রণয়নের উদ্দেশ্যে উক্ত আইনের প্রস্তাবনায় সুস্পষ্ট করেছে খাজনা গ্রহীতাদের স্বার্থ এবং বাংলাদেশে অন্যান্য কতিপয় ভূমির স্বার্থ রাষ্ট্র কর্তৃক অধিগ্রহণের জন্য এবং রাষ্ট্রের অধীনে প্রজাস্বত্বের সংজ্ঞা নির্ধারণের জন্য এই আইন প্রণয়ন করা হয়। এমন অধিগ্রহণের পর উক্ত ভূমিতে প্রজা এবং সরকারের অধিকার এবং দায় দায়িত্ব সম্পর্কিত প্রজাস্বত্ব আইন এবং অন্যান্য বিষয় বর্ণনা করা। তো এই হলো মূল কথা। আমরা সরাসরি চলে আসি সংজ্ঞা সমূহে। সংজ্ঞা আমরা জানি যে প্রতিটা আইনে একটা সংজ্ঞার ধারা থাকে, যেটা বলে ডেফিনিশন ক্লজ বা ইন্টারপ্রিটেশন ক্লজ। তো ব্রিটিশরা এই অনেক ভালো ভালো আইন করছে, কিন্তু এই ধরনের আইন তো ওদেরই মাথায় থেকে আসা উচিত ছিল। মানে এই ধরনের সিস্টেম রাষ্ট্র কাদের মাথা থেকে? ব্রিটিশদের মধ্যে থেকে না, প্রত্যাশা এরকম যে ওরা তো আসলেই ভালো আইন প্রণয়ন করছে, কিন্তু ওরা এমন একটা ব্যবস্থা রাখছে, পুরো অমানবিক একটা জমিদারি সিস্টেম রাখছে, পুরো একটা বাজে একটা সিস্টেম করে আচ্ছা ভাই, ওরা নিবে কিভাবে? তো ওদের থানা যেরকম ছিল, ওরা তো চাইলে একটা ল্যান্ড সংজ্ঞা সমূহতে আসি। যাই হোক, দেখেন সংজ্ঞা সমূহ সম্পূর্ণ খাই খালাসি রেহেন, কমপ্লিট ইউজুফ্র্যাকচুয়ারি মর্গেজ। খাই খালাসি রেহেন ইতোমধ্যে কিন্তু আমরা জানি, এবং যা জানি সেটাই। খাই খালাসি রেহেন হলে এরকম যে ইমন সাহেব, আপনি আপনার 5 কাঠা বাড়ি, মানে জমি এবং জমির উপর বাড়ি আছে, এই বাড়িটা আপনি একজনের বন্ধক দিছেন, আপনি হলেন বন্ধক দাতা এবং তার কাছ থেকে 5 লাখ টাকা নিছেন, সে হলো বন্ধক গ্রহী। এখন নর্মালি আমরা জানি কি যে এই 5 লাখ টাকা যখন আমি তারে শোধ দেবো তখন সে বাড়িটা আমার ফেরত দিবে, এটা তো বন্ধকের নিয়ম নাকি? কিন্তু খাই খালাসি রেহেনের ক্ষেত্রে আমি 5 লাখ টাকা দিছি, নিছি সরি, কিন্তু ওই 5 লাখ টাকা জীবনেও আমি তারে শোধ করব না, বরং ওই 5 লাখ টাকাটা ওই জমি থেকে সে আদায় করে নিবে। জমি বাসা ভাড়া নিয়ে হোক, চাষাবাদ করে হোক, যা করে হোক, সে যখন ওই 5 লাখ টাকা ওই বাড়ি থেকে আদায় করে নিবে তখন আমার জমি আবার আমি ফেরত পাবো। এটা হলো খাই খালাসি। মানে তুমি খাইয়া খালাস করবা, আমি কোনো টাকা পয়সা দিতে রাজি না। এটারে এই বলে, ভালো বাংলা খাইয়ে হ্যাঁ খালাস করতে হ্যাঁ, হবে। সো এটারে বলে কমপ্লিট ইউজুফ্র্যাকচুয়ারি মর্গেজ।
সম্পূর্ণ খাই খালাসি রেহেন বলতে ঋণ হিসেবে অগ্রিম প্রদত্ত বা অগ্রিম প্রদান করা হবে এমন অর্থ পরিশোধ বা শস্য ফেরতের নিশ্চয়তা স্বরূপ কোনো প্রজা কর্তৃক ভূমির দখলের অধিকার এই শর্তে হস্তান্তর করা বোঝায় যে রেহেনের মেয়াদকালে ওই ভূমি হতে প্রাপ্ত মুনাফার দ্বারা, এই যে দেখেন, ওই ভূমি হতে প্রাপ্ত মুনাফার দ্বারা সকল ঋণ সুদ সহ পরিশোধ বলে ধরে নেওয়া হবে। রেস্টুরেন্টে গিয়া খায় বলবেন যে আমি খাই খালাসি খাইতে আইছি। খাই খালাসি খাইতে কি, যে বিভিন্ন কিছু বিরিয়ানি খাইছেন, এ খাইছেন, সে খাইছেন, খাওয়ার পর বললেন যে আমার কোনো টাকা পয়সা নাই, এখন আমার কি কাজ দেবেন দেন, খাটাইয়ে আমার ছাড়িয়ে দেন। এটা হলো খাই খালাসি। বুঝতে পারছেন? যে বাসন মাজাও, এ মাজাও, সে মাজাও, কাজ করে যাই করেন না কেন, এরপর আমারে খাওয়া দাওয়া করে ছাড়িয়ে দেন। সাথে এটা হলো কাজ খাই কাজ খালাসি, করবো। কিন্তু আমি পার্সোনালি কোনো টাকা পয়সা দিতে পারবো না। স্যার এখানে সুদ সহ বলছে, এখন সুদের পার্সেন্ট কত আছে এটা তো আর কিছু উল্লেখ না। করা হয়নি। আচ্ছা, তো শর্ত সমূহ সুদের পার্সেন্ট কত হবে এটা তারা যখন চুক্তি করবে ওই জায়গায় লেখা থাকবে এত পার্সেন্ট সুদ। এটা এক একজনের এক এক রকম ধরে রাখেন। তো শর্ত সমূহ দেখেন, প্রজা কর্তৃক ভূমির দখলের অধিকার হস্তান্তর করা, ঋণ হিসেবে অগ্রিম প্রদত্ত বা অগ্রিম প্রদান করা হবে এমন অর্থ পরিশোধ, শস্য ফেরতের নিশ্চয়তা স্বরূপ এমন দখল হস্তান্তর করা হবে, এবং আন্ডারলাইন করবেন এমন হস্তান্তর এই শর্ত হতে হবে যে উক্ত রেহেনের মেয়াদকালে ওই ভূমি হতে প্রাপ্ত মুনাফার দ্বারা সকল ঋণ সুদ সহ পরিশোধ বলে ধরে নেওয়া হবে। তো এখানে দেখেন যে সম্পূর্ণ খাই খালাসি রেহেনের ক্ষেত্রে প্রজা তার ভূমির দখল রেহেন গ্রহীতাকে হস্তান্তর করে জামানত হিসেবে। অর্থাৎ খাই খালাসি বন্ধকের ক্ষেত্রে বন্ধক দাতাকে অবশ্যই ওই সম্পত্তিটা হস্তান্তর করতে হবে। করতে হবে। হস্তান্তর না করলে হবে না, অবশ্যই হস্তান্তর করতে হবে। করতে হবে। এই ধরনের বন্ধকের ক্ষেত্রে শর্ত থাকে যে রেহেনের সময়কালে উক্ত ভূমি হতে প্রাপ্ত মুনাফার দ্বারা সকল ঋণ সুদ সহ পরিশোধ বলে গণ্য হবে। খাই খালাসি রেহেনের ক্ষেত্রে বন্ধক গ্রহীতা জমির দখল গ্রহণ করে ফল ফলাদি ফলিয়ে ভোগ করে, যে দেখেন ফল ফলাদি ফলিয়ে ভোগ করে, এবং গোল দিবেন 7 বছর ভোগ দখল করার মাধ্যমে ধার নেওয়া টাকা শোধ হওয়াকে বোঝায়। সম্পত্তি হস্তান্তর আইনে খাই খালাসি বন্ধকের কোনো নির্দিষ্ট মেয়াদ নাই, কিন্তু রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনে 7 বছর। খাই খালাসি বন্ধকের মেয়াদ কত? 7 7 বছর। বছর। অর্থাৎ আমি যে টাকাই তোমার কাছ থেকে নেই না কেন, 7 বছরের ভিতরে 7 বছরের মধ্যে তুমি আবার ওই জমি আমার ফেরত দিবা, এবং তোমার আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। সে যা পারে ওই 7 বছরের মধ্যে তার চাষাবাস উৎপাদন করে নিতে হবে। ভালো সিস্টেম। তো বর্তমানে খাই খালাসি ছাড়া অন্য প্রকার বন্ধক কৃষি জমির ক্ষেত্রে নিষিদ্ধ করা হয়েছে। তো কৃষি জমির ক্ষেত্রে বর্তমানে বাংলাদেশে অন্য কোনো রেহেন নাই। বাংলাদেশে বর্তমানে যেটা আছে সেটা হলো খাই খালাসি। অর্থাৎ আপনি যত টাকায় বন্ধক দেন না কেন, বন্ধক গ্রহীতা আপনার জমি 7 বছরের বেশি সময় ভোগ দখল করতে পারবে না। উদাহরণে চলে আসি আমরা। হুম, আপনি আপনার 1 বিঘা কৃষি জমি 1 লাখ টাকায় বন্ধক দিলেন, কৃষি জমি। হুম। বন্ধক দলিলে আন্ডারলাইন করবেন, উল্লেখ থাকুক বা না থাকুক, এটা সম্পূর্ণ খাই খালাসি বন্ধক বলে গণ্য হবে। বন্ধক দলিলে কোনো মেয়াদ থাক বা না থাক, মেয়াদ কত হবে? 7 বছর। 7 বছর। যেহেতু সম্পূর্ণ খাই খালাসি বন্ধক, তাই এমন বন্ধকের মেয়াদ 7 বছরের বেশি হবে না। কয় বছর বেশি হবে না? 7 বছরের বেশি হবে। 7 বছর। সুতরাং প্রতি বছর ভাগে পড়ে কত? 1 লাখকে 7 দিয়ে ভাগ করলে 14,286 টাকা করে সুদে হয়ে যাকে বোঝাবে। 7 বছর হয়ে গেলে আপনি জমির দখল ফেরত পাবেন। যদি 5 বছর পর নিতে চান তাহলে 2 বছরের ঋণের টাকা এবং 8,572 টাকা ফেরত দিতে হবে। যদি আপনি 5 বছর পর নিতে চান তাহলে তো 2 বছর আর তার বাকি, তাহলে 5 বছরের জন্য নিতে পারবেন, কিন্তু বাকি 2 বছরের টাকা তারে আপনার ফেরত দিতে দিতে হবে। হবে। 7 বছর মেয়াদ সমাপ্ত হওয়ার পর বন্ধক গ্রহীতা বন্ধকি জমি ফেরত দিতে বাধ্য। যদি ফেরত না দেয় তাহলে আপনি উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের নিকট বিষয়টি সম্পর্কে অভিযোগ দায়ের করতে পারেন। এখানে উপজেলা নির্বাহী অফিসার বলতে বোঝাচ্ছে হচ্ছে আপনার ওই, হ্যাঁ, ওই ল্যান্ড যে সেক্টর। ইওনো। আচ্ছা, তো এখন আমরা চলে আসি রায়তি কৃষক বা অধীনস্থ রায়তি কৃষক। এটা ব্র্যাকেটে লেখেন 2-9, 2-9 রায়তি কৃষক বা অধীনস্থ রায়তি কৃষক। খাইখেলাসি বন্দুকের কথা যদি এরকম বলা রয়েছে, কিন্তু বাস্তবে তো এই ধরনের প্র্যাকটিস মানে প্র্যাকটিক্যালি এখন দেখা যায় যে
বন্ধক দিয়ে রাখছে, তো ওইভাবেই যে টাকা নিছে ওইভাবেই সে দীর্ঘদিন খেয়ে যাচ্ছে। স্যার এই যে আবেদন করেন। আমারও 5 বিঘা জমি মনে করেন 4.5 লাখ টাকার মতো নিয়ে তারপর আমরা বন্ধ করেছি। এখন তো সে 10 বছরের উপরে খেতেছে। হ্যাঁ, জানে না। এটাই এখনো এরকমই চলতেছে। না, আমাদের কিছু জমি দীর্ঘদিন খাইতেই থাকবে, আমাদের কিছু জমি এরকম দীর্ঘদিন। এখন তারে আইনটা বলে দেন, সে যে ই করুক, আবেদন করুক। মানে আইন সুবিধা তো বললে আপনি মাথা পাচ্ছেন, খারাপ হয়ে যাবে। সুবিধা তো আপনি পাচ্ছেন, সে হবে ক্ষতিগ্রস্ত। লাইসেন্সটা হইলো আচ্ছা দেখেন, সরে যাও। আচ্ছা, রায়তি কৃষক বা অধীনস্থ রায়তি কৃষক। রায়তি কৃষক বা অধীনস্থ রায়তি কৃষক বলতে এমন রায়ত বা অধীনস্থ রায়তকে বোঝায় যে নিজে, পরিবারের সদস্যগণ কর্তৃক, চাকরদের কর্তৃক বা বর্গাদারদের কর্তৃক বা ভাড়াটে শ্রমিকদের কর্তৃক বা সহ অংশীদারদের কর্তৃক চাষের নিমিত্তে ভূমি অধিকার রাখে। মানে যদি কোনো ব্যক্তি, সে কোনো জমি রাখছে, নিজে চাষ করবে বা পরিবারের সদস্যদের দিয়ে চাষ করাবে বা চাকরদের দিয়ে চাষ করাবে বা বর্গাদারদের দিয়ে করাবে বা ভাড়াটে শ্রমিকদের দিয়ে করাবে, তখন তারে বলে হচ্ছে রায়তি কৃষক। তো রায়ত শব্দটি, গোল দিবেন, শুধুমাত্র কৃষি ভূমির ক্ষেত্রে প্রযোজ্য, এটা গুরুত্বপূর্ণ। রায়ত শব্দটা শুধুমাত্র কি ভূমি? কৃষিভূমি। কৃষি ভূমি। কৃষি ভূমির প্রজাকে সাধারণত রায়ত বলা হয়। এ টেন্যান্ট অফ অ্যান এগ্রিকালচার হোল্ডিং ইজ জেনারেলি কল রায়ত। তাহলে যদি আপনাকে রায়ত বলা হয়, তাহলে ধরে নিবেন এটা কি জমি? কৃষিভূমি। কৃষি জমি। অপরদিকে গোল দিবেন, প্রজা শব্দটি কৃষি ও অকৃষি উভয় ভূমির ক্ষেত্রে ব্যবহৃত হয়। মানে মার্কেটের যদি বলে প্রজা, তাহলে এটা কৃষি হইতে পারে, অকৃষি হইতে পারে, বাট যদি বলে রায়ত, তাহলে এটা কৃষি। কৃষি। যে প্রজা শুধুমাত্র কৃষি জমি ধারণ করে তাকে রায়ত বলা হয়। 82-এর 2 ধারায় রায়ত বলতে এমন কোনো ব্যক্তিকে বোঝায় যে নিজে বা তার পরিবারের সদস্যগণ কর্তৃক বা সহায়তায় বা চাকর বা শ্রমিকগণ কর্তৃক বা সহায়তায় অথবা অংশীদার বা বর্গাদারগণ কর্তৃক বা সহায়তায় চাষ করার নিমিত্তে 44 ধারা বা অন্যভাবে সরকারের অধীনে সরাসরি ভূমি দখলে রাখার অধিকার অর্জন করে। মানে আপনি সরকারের কাছ থেকে ভূমি নিয়েছেন কিসের জন্য? চাষাবাদ করার জন্য। তখন আপনারা কি বলে? রায়তি কৃষক। কৃষি প্রজা বা রায়ত বা মালিক সমর্থক। কৃষি প্রজা, কৃষি প্রজা মানে কি? কৃষি জমির প্রজা। রায়ত বা মালিক একই কথা, শুধুমাত্র কৃষি ভূমির প্রজার ক্ষেত্রে ব্যবহৃত হয় এবং শুধুমাত্র কৃষি ভূমির প্রজার ক্ষেত্রে ব্যবহৃত হয়। বাট যদি শুধু প্রজা বলে, প্রজা বলতে তো কৃষি তাহলে অকৃষি কৃষিও হতে পারে, অকৃষি হইতে অকৃষিও পারে। হতে পারে। সুতরাং দেখেন, 2-এর 9 ধারায় ব্যবহৃত রায়তি কৃষক কাল্টিভেটিং রায়ত, অধীনস্থ রায়তি কাল্টিভেটিং আন্ডার রায়ত কৃষক বলতে কৃষি প্রজা রায়ত বা মালিক অন্তর্ভুক্ত হবে যে চাষের নিমিত্তে ভূমি অধিকারে রাখে। কিন্তু আপনি কৃষি জমি রাখছেন, চাষের নিমিত্তে রাখেন নাই, এমনিতেই রাখছেন, তাহলে কি রায়তি কৃষক হবে? না। হবে না। অবশ্যই আপনাকে রাখতে হবে কিসের উদ্দেশ্যে? কৃষি জমি। চাষের উদ্দেশ্যে। এখন আমরা চলে আসি 2-এর 11 স্ট্রেট। এই স্টেট মানে কিন্তু রাষ্ট্র না, বা এই স্টেট মানে কিন্তু বর্ণনা না। স্টেট তো এক বড় STAT, ক্যাপিটাল লেটারে, মানে কি? রাষ্ট্র। আর এমনিতে যদি স্টেট বলে যে বর্ণনা করা বা বিবৃত করা, আর এটা হলো ESTAT, স্টেট। তো স্টেট বলতে বোঝায় একটি জেলার কালেক্টর কর্তৃক প্রস্তুতকৃত এবং রক্ষিত রাজস্ব প্রদানকারী, রাজস্ব মুক্তির ভূমির সাধারণ রেজিস্ট্রারের অন্তর্ভুক্ত এবং রাজস্ব মুক্ত ভূমির সাধারণ রেজিস্ট্রারের অন্তর্ভুক্ত রয়েছে। সহজ কথায় বলতে গেলে গোপালগঞ্জের রাজস্ব প্রদানকারী যত ভূমি আছে বা রাজস্ব মুক্ত যত ভূমি আছে, এইগুলা যে রেজিস্ট্রারে ডিসি সাহেব অন্তর্ভুক্ত করে রাখছে, এই সকল সম্পত্তিকে কি বলে? এস্টেট। বুঝতে পেরেছেন? জি। এছাড়া বলতেছে যে রেজিস্ট্রারভুক্ত নয় এমন সরকারি খাসমহল এবং করমুক্ত ভূমিকে, এগুলোও কি? এস্টেট। এস্টেট। তাহলে সরকারের যে খাসমহল আছে এবং করমুক্ত যে ভূমি আছে সেটাও এস্টেট। এস্টেট। এবং সিলেট জেলার নিম্নলিখিত ভূমিকে অন্তর্ভুক্ত করে। সিলেট জেলার, স্পেশালি বলছে কোন জেলার? সিলেট জেলার। যে ভূমির জন্য তাৎক্ষণিকভাবে এবং পরবর্তীকালে ভূমি রাজস্ব প্রদান করতে হবে, যার জন্য একটি ভিন্ন চুক্তি সম্পাদন করা হয়েছে। কোন জেলার? সিলেট জেলার। তারপরে দেখেন,
যে ভূমির জন্য রাজস্ব হিসেবে পৃথক একটি অঙ্কের অর্থ প্রদান করতে হবে কিংবা নির্ধারণ করা হয়েছে অথচ সেই অর্থের জন্য সরকারের সঙ্গে কোনো ব্যবস্থা গৃহীত হয়নি। সো এগুলা আসলে এত পড়ার মানে জাস্ট মনে রাখেন, মোটামুটি সরকারের রেজিস্ট্রারে যা যা থাকে, সেটা রাজস্ব প্রদানকারী হোক বা রাজস্ব মুক্ত হোক, যা যা আছে সবই কি স্টেট। এইরূপ ভূমি যেগুলো সামাজিকভাবে ডেপুটি কমিশনারের রাজস্বভুক্ত স্টেটের রেজিস্টারে একক অন্তর্ভুক্তির অধীনে অন্তর্ভুক্ত ও রাজস্ব মুক্ত ভূমি ওইগুলো রেজিস্টারে অন্তর্ভুক্ত করা হয় নাই। তো এই জায়গা অনেক কথাই বলছে, আপনি জাস্ট মনে রাখবেন ওই যে যে জায়গা জমি যত যা আছে রাজস্ব মুক্ত হোক রাজস্ব যুক্ত হোক সবকিছুই কিসের অন্তর্ভুক্ত, স্টেটের। তো এরপরে দেখেন, এইরূপ ভূমি যেগুলো সম্পূর্ণরূপে সরকারি সম্পত্তি হিসেবে, আন্ডারলাইন করেন, 1886 সালের আসাম ভূমি ও রাজস্ব রেগুলেশন এর চতুর্থ অধ্যায় মোতাবেক প্রস্তুতকৃত রাজস্বভুক্ত বা রাজস্ব মুক্ত স্টেটের সাধারণ রেজিস্টারে পৃথকভাবে অন্তর্ভুক্ত হয়েছে। তো এখানে এত পড়ার কিছু নাই, জাস্ট মনে রাখবেন যে ডিসি সাহেবের রেজিস্টারে অন্তর্ভুক্ত আছে বা সরকারি সম্পত্তির রাজস্ব মুক্ত সবকিছুরই কি বলে, স্টেট। তহসিল অফিসের বালান বইতে যা আছে তাই। জি। আমরা চলে এসেছি হাট বাজার। হাট, হাটের বানানটা ভুল আছে, আটটা কেটে দেন, হাট লিখে বলছে। ধারা 2-12 হাট। হাট, হাট বাজার অর্থ সেই স্থান যেখানে লোকেরা সপ্তাহের গোল দিবেন প্রতিদিন, সপ্তাহের প্রতিদিন প্রতিদিন বা বিশেষ বিশেষ দিনে প্রধানত কৃষি পণ্য বা সবজি, গবাদি পশু, পশুর চামড়া, হাঁস মুরগি, মাছ মাংস, ডিম, দুধ, দুগ্ধজাত সামগ্রী, অন্যান্য খাদ্য বা পানীয় দ্রব্য বা দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় অন্যান্য দ্রব্য বেচা কেনার জন্য সমবেত হয়। ওই স্থানে অবস্থিত সকল জিনিসের বা প্রস্তুতকৃত জিনিসের দোকানপাটও বলে দেবেন, দোকানপাটও ওই সংজ্ঞার অন্তর্ভুক্ত। সাধারণত দোকানপাট তো নর্মালি থাকে, আর হাটের দিন তো আরো অনেক ভ্রাম্যমাণ দোকানপাট যোগ হয়। তো বলতেছে যে ভ্রাম্যমাণ যারা আছে তারা তো আছেই, আর আর যারা যারা স্থানীয় আছে স্থানীয় আছে তারাও হাট বাজারের সংজ্ঞার অন্তর্ভুক্ত হবে। তবে এখানে একটা কথা আছে, জেনে রাখা ভালো। দেখেন, রাষ্ট্রীয় অধিকার লেখছে হবে রাষ্ট্রীয় অধিগ্রহণ। রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন 1950-এর 20-এর 2-এর ক, আহ, হাট বাজার অবস্থিত কোনো ভূমি, বিল্ডিং লেখছে হবে বিল্ডিং, বিল্ডিং ফিশারি দখলে রাখার অধিকারী হবে না। অর্থাৎ এটি একটি নন রিটাইনেবল ভূমি বা ব্যক্তি মালিকানায় রাখা যাবে না এমন ভূমি। মানে হাট বাজারে এমন কোনো দোকান থাকবে না যে দোকানটা হলো ব্যক্তিগত মালিকানাধীন। ওটা কার দখলে থাকতে হবে, সরকারের কাছ থেকে ওই যে নিচে, তাহলে হাট বাজার হবে। তো তাহলে এখন আপনি বলবেন যে আমাকে হাট বাজারে তো অনেক ব্যক্তিগত দোকান আছে, সেটা বলবেন না। এখন আপনাদের হাট বাজারে যা থাক না না থাক, কিন্তু সরকারি মানে আইনের সংজ্ঞায় তো বলা আছে যে যে নন রিটাইনেবল। ধরেন আমাদের যে বাজারে, গোপালগঞ্জের যে বাজার, ওই যে মার্কেট, যারা নিছে ওটা কি সরকারি নাকি ব্যক্তিগত মালিকানাধীন? মার্কেট ওটা তো সরকারি। বিভিন্ন দোকানপাট বরাদ্দ নিছে, ওটা কি ব্যক্তিগত মালিকানাধীন? না। না, অবশ্যই ওটা কি সরকারি। সরকারি, মানে ডিসি সাহেবের আন্ডারে আছে। জি। হয়তোবা ওনার কাছ থেকে কেউ একজন নিয়ে নিছে সে দায়িত্ব, কিন্তু মূল তো ও জায়গায় কোনো ব্যক্তিগত দোকানপাট নাই, এটা বোঝাচ্ছে। আমরা চলে আসি হোল্ডিং বা জোত। ধারা 2-এর 13। হোল্ডিংই ভালো ছিল, জোত আবার জোত জমা। জি, দেখেন। হুম, রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন 1950-এর 2-এর 13 ধারায়, আমি একটু কথা বলে রাখি, এই জায়গার কোনো সাবসেকশন আপনার মনে রাখার দরকার নাই, জাস্ট মনে রাখবেন সংজ্ঞা আছে 2 ধারায়, শেষ। রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন 2-এর 13 ধারায় হোল্ডিং এর সংজ্ঞা দেওয়া হয়েছে। নর্মালি আমরা হোল্ডিং বলতে বোঝাই ওই যে বাসার নাম্বার, ওই যে বাসা, হোল্ডিং মানে তো বাসা বোঝায়, যে হোল্ডিং নাম্বার এত, এটা বুঝে না। বাট এই জায়গায় বলতেছি কি, দেখেন 2-এর 13 ধারায় বলা হয়েছে হোল্ডিং বা যৌথ অর্থ একটি ভূমিখণ্ড, আন্ডারলাইন করেন, একটি ভূমিখণ্ড বা একাধিক ভূমিখণ্ড বা দাগ অথবা সেটার একটি অবিভক্ত অংশ কিংবা একজন রায়ত বা রায়তের হবে বা রায়তের অধিকারভুক্ত পৃথক প্রজাস্বত্বের অন্তর্গত। একটি খতিয়ানে একটি দাগ থাকতে পারে, খতিয়ান তো বোঝেন পর্চা, সামনে পড়বো। একটা খতিয়ানে একটা দাগ থাকতে পারে, আবার একাধিক দাগও থাকতে পারে। এরকম একটি খতিয়ানের অন্তর্ভুক্ত ভূমিকে হোল্ডিং বা জোতজমা বলে। মানে একটা খতিয়ানে যতগুলো দাগ আছে সবগুলো মিলেই একটা হোল্ডিং। যদি একটা দাগ থাকে তাহলে ওইটাই হোল্ডিং, যদি 10টা দাগ থাকে 10টা মিলেই একটা হোল্ডিং।
বুঝতে পারছেন? হোল্ডিং এর বাংলা হচ্ছে কি? জোত জমা। এটার আবার আলাদা একটা নাম্বার থাকে, হ্যাঁ। গ্রুপ নাম্বার এত। তো আমরা চলে আসি খাস ভূমি। খাস দুইয়ের কত? 15। তো কোনো সাবসেকশন মনে রাখার প্রয়োজন নেই। কোনো ব্যক্তির সঙ্গে সংশ্লিষ্ট খাস ভূমি বা খাস দখলে ভূমি বলতে চিরস্থায়ী বন্দোবস্ত ব্যতীত ইজারাভুক্ত ভূমি এবং ওই ভূমিতে দণ্ডায়মান ভবন প্রয়োজনীয় সংলগ্ন স্থান অন্তর্ভুক্ত হবে। বলতেছে চিরস্থায়ী বন্দোবস্ত ব্যতীত ইজারাভুক্ত যে ভূমি সেইটা এবং ওই ভূমিতে দণ্ডায়মান যত ভবন আছে সব কিছুই খাস ভূমি বলে গণ্য হবে। নর্মালি খাস ভূমি বলতে বোঝায় যেটার কেউ মালিক নাই, নাকি যেটার জন্য কোনো খাজনা প্রদান করা হচ্ছে না, যেটা সরকারের আয়ত্তাধীনে আছে, তখন সেটাই বলা হয় কি? খাস ল্যান্ড। যেহেতু এই সংজ্ঞায় দণ্ডায়মান ভবন ও এর সংলগ্ন স্থান উল্লেখ করা হয়েছে, সেহেতু খাস ভূমি বলতে গোল দিবেন অকৃষি ভূমিও অন্তর্ভুক্ত হবে। তো যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্টে খাস জমি বলতে কি শুধু কৃষি জমি বোঝায় নাকি অকৃষি জমি বোঝায়? কৃষি অকৃষি দুইটাই বোঝায়। অকৃষি ভূমির খাজনা প্রাপকের স্বার্থ রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইন 1950-এর অধিগ্রহণ সংক্রান্ত বিধান অধ্যায় 1 থেকে 11 দ্বারা অধিগ্রহণ করা হয়েছিল। এই আইনের 2 এর 15 ধারা অনুসারে যে সকল অকৃষি প্রজার দখলে খাস জমি রয়েছে তারা সরকারের অধীন সরাসরি প্রজায় পরিণত হয়েছে। বলতেছে যে এই আইন প্রণয়নের অনুসারে যে সকল অকৃষি প্রজার দখলে খাস জমি রয়েছে, খাস জমি যদি ছিল তারা সরাসরি সরকারের প্রজায় পরিণত হয়েছে এই যে এই আইনের সময় থেকে। অর্থাৎ খাজনা প্রাপক এবং খাস ভূমির সঙ্গে একত্রে অধ্যয়ন করলে দেখা যায় যে সকল ভূমি মালিক চিরস্থায়ী বন্দোবস্ত ব্যতীত দণ্ডায়মান ভবন প্রয়োজনীয় সংলগ্ন স্থানসমূহ ভূমি যারা দিয়েছে তাদের স্বার্থ অধিগ্রহণের বাইরে রাখা হয়েছে। অনেক প্যাসের প্যাসের কথা। আপনি এখানে জাস্ট যে জিনিসটা মনে রাখবেন সেটা হলো খাস জমি বলতে, খাস ল্যান্ড বলতে, ভূমি বলতে এই জায়গায় কৃষি অকৃষি দুইটারই বোঝাইছে, এইটুকু মনে রাখবেন। আর হলো দণ্ডায়মান ভবন প্রয়োজনীয় সংলগ্ন স্থান, এগুলোও খাস ল্যান্ডের মধ্যে অন্তর্ভুক্ত হবে। এই দুইটা মেইন জিনিস, আর দরকার নেই। আমরা চলে এসে ভূমি, ল্যান্ড। রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইন 1950-এর 2-16 ধারায় ভূমির সংজ্ঞা দেওয়া হয়েছে। 2-16 ধারা অনুসারে ভূমি বলতে সেই সব ভূমিকে বোঝায় যেগুলো আবাদ করা হয়, চাষাবাদ না করে ফেলে রাখা হয়, বছরের যে কোনো সময় জলে ভরা থাকে। তাহলে প্রথমে কি বলছে? আবাদ করা হয় বা চাষাবাদ, আবাদ করা হয় বা চাষাবাদ না করে কি রাখছে? ফেলে রাখা হয়। বছরের যে কোনো সময় জলে ভরা থাকে। ভূমি, ঘর বাড়ি, দালান কোঠা হতে উদ্ভূত সুবিধা সমূহ। তারপর দেখেন মাটির সাথে সংযুক্ত সকল বস্তু বা মাটির সাথে স্থায়ীভাবে দৃঢ়বদ্ধ আবদ্ধ যে কোনো কিছু, যে গাছ আছে বা মাটির সাথে স্থায়ীভাবে, মাটির সাথে স্থায়ীভাবে দৃঢ়ভাবে আবদ্ধ বিল্ডিং। তাহলে 2-16 ধারায় ভূমি বলতে গোল দিবেন কৃষি অকৃষি উভয়কেই বোঝানো হয়েছে। যে সকল ভূমি নিয়ে একজন প্রজার প্রজাস্বত্ব সৃষ্টি তা কৃষি অকৃষি উভয়ই হতে পারে। এই আইনে ব্যবহৃত ভূমি বলতে যে কৃষি অকৃষি উভয় ভূমিকে অন্তর্ভুক্ত করে সেটা 2-15 ধারায় প্রদত্ত খাস ভূমির সংজ্ঞা হতে আরো সুস্পষ্টভাবে প্রতীয়মান হয়। প্রদত্ত সংজ্ঞা হতে এটা সুস্পষ্ট হয় যে ভূমি এবং খাস ভূমি শুধুমাত্র কৃষি এবং উদ্যান ভূমিকে অন্তর্ভুক্ত করে না, বরং যে কোনো প্রকারের ভূমি অন্তর্ভুক্ত করে এবং দালান কাটা সহ যে কোনো অকৃষি ভূমি ধারায় প্রদত্ত ভূমির সংজ্ঞার অন্তর্ভুক্ত করে। সো আপনি এই জায়গায় মনে রাখবেন খাস ভূমিও কৃষি অকৃষি, ভূমিও কৃষি অকৃষি, এইটুকু মনে রাখেন। আমরা চলে আসি প্রজা এবং প্রজাস্বত্ব, টিনেন্ট অ্যান্ড টিনেন্সি। প্রজা বলতে এমন ব্যক্তিকে বোঝায় যে অপরের অধীনে ভূমি দখলে রেখেছে। বিশেষ চুক্তির অবর্তমানে উক্ত ভূমির জন্য উক্ত ব্যক্তিকে খাজনা দিতে বাধ্য থাকে। আমরা তো অ্যাকচুয়ালি যে ভূমিগুলো রাখছি এই সকল ভূমির মালিক কিন্তু রাষ্ট্র। তা আমরা হলাম প্রজা, আমরা হলাম প্রজার, আমরা যে সত্ত্বে এটা দাবি করতেছি এটা বলে প্রজাস্বত্ব, টিনেন্সি। বুঝতে পারছেন? তাহলে তবে নিম্নলিখিত ব্যক্তিগণ প্রজা হিসেবে গণ্য হবে না এমন ব্যক্তি যে আধি, বর্গা,
ভাগ হিসেবে সাধারণত প্রচলিত ব্যবস্থার দিনে যে ব্যক্তি অন্যের জমি চাষাবাদ করে, বর্গা তার প্রজা না। বর্গতার প্রজা না। আমার জমি আমি আর একজনের বর্গা মানে করছি যে তুমি এটা করো, তো সে কিন্তু এক্ষেত্রে প্রজা না। রায় তার বর্গের একটা আলাদা একটা ইয়ে। যে ক্ষেত্রে শর্ত থাকে যে সে ওই ব্যক্তিকে উৎপন্ন ফসলের একটি অংশ প্রদান করবে, সেক্ষেত্রে সে একজন প্রজা না। আমার জমি তোমারে দিলাম, যে ধান হবে অর্ধেক আমারে দিবা, সে সে প্রজা না। তবে নিম্নলিখিত আধি বা বর্গা চাষিগণ প্রজা হিসেবে গণ্য হবে যদি তাকে তার ভূমির মালিক কর্তৃক সম্পাদিত বা তার অনুকূলে সম্পাদিত ভূমির মালিক কর্তৃক সম্পাদিত কোনো দলিলের মাধ্যমে, এটা আন্ডারলাইন করেন, দলিলের মাধ্যমে একজন প্রজা প্রত্যক্ষভাবে স্বীকৃতি প্রদান করা হয়। আপনি দলিলে বলছেন যে এ হচ্ছে প্রজা, আর দেওয়ানি আদালত কর্তৃক তাকে প্রজা হিসেবে ঘোষণা করা হয়েছে। আর বাদ বাকি যা আছে এগুলো পড়বো না। তো আপনি জাস্ট মনে রাখবেন, প্রজা হচ্ছে যে যে আমরা যে একজন আর একজনের ভূমি যে ভোগ করে সে হলো প্রজা, আর যে সত্ত্বের সৃষ্টি হয় সেটাকে বলে কি, প্রজাসত্ব। বুঝতে পারছেন? এই জায়গাতে রায়ত আছে, এই রায়তের সংজ্ঞাও পড়বো না। এই জায়গাতে প্রজা ও রায়তের পার্থক্য, এটাও পড়বো না। প্রজা রায়ত এগুলো টোটালি বাদ। প্রজা রায়ত আপনি বুঝছেন, রায়ত হলো কৃষি জমি, কৃষি জমি। আর প্রজা কৃষি জমি হইতে পারে, অকৃষি জমি হইতে পারে, সো এতটুকু বাদ। প্রজাসত্ব বা রায়তি সত্ত্ব এটাও পড়বো না। প্রজাসত্ব রায়তি সত্ত্ব যেটা বললাম যে আপনার ইজারার মাধ্যমে যে জমিটা দিচ্ছেন, যারে দিচ্ছেন সে হলো প্রজা, সে যে যে সত্যটা সৃষ্টি হয়েছে এটা বলে প্রজাসত্ব। তো আমরা এখানে চলে এসেছি অকৃষি প্রজা। অকৃষি প্রজা এটা একটু পড়ি। নন এগ্রিকালচারাল টিনেন্ট 2-17। অকৃষি প্রজা অর্থ এমন একজন প্রজাকে বোঝায় যে কৃষি চাষ ও ফল চাষের সাথে সম্পর্কিত নয় এইরূপ ভূমির অধিকারী। সে এমন একটা ভূমির অধিকারী যে ভূমিটা কিসের সাথে সম্পর্কিত নয়, চাষ বা ফল চাষের সাথে। চাষ বা ফল চাষের সাথে সম্পর্কিত নয়, কিন্তু যে ব্যক্তি চিরস্থায়ী ইজারা ব্যতীত অন্য কোনো ইজারা সূত্রে ভূমি সেটার উপর নির্মিত দালান বা প্রয়োজনীয় সংলগ্ন জায়গা অধিকারে রাখে, সে অকৃষি প্রজার অন্তর্ভুক্ত হবে না। বলছে যে চিরস্থায়ী ইজারা ব্যতীত অন্য কোনো ইজারা সূত্রে ভূমি বা সেটার উপর নির্মিত দালান বা প্রয়োজনীয় সংলগ্ন জায়গা অধিকারে রাখে, সে অকৃষি প্রজার অধিকারী অন্তর্ভুক্ত হবে না। এটার অর্থ হলো, এইভাবে বলা যায় যে আমার জমি আমি আর একজনকে তার আমার বাসা ভাড়া দিছি শাকিল্লে, তাহলে এই জায়গা তো অকৃষি প্রজা আমি, কিন্তু যারে ভাড়া দিছি সে তো অকৃষি প্রজা না, সেটা বোঝাচ্ছে। চিরস্থায়ী যারা কোনটা মানে যে 99 বছরের জন্য ওটা নাকি? চিরস্থায়ী যারা আপাতত মনে রাখেন যে আপনারে আমরা যে রাষ্ট্রের কাছ থেকে নিছি চিরস্থায়ী যারার ভিত্তিতে। হ্যাঁ, 99 বছরের জন্য লিজ দেয়। Teenage হয়ে গেছে। Teenage হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা। 99 বছর। আচ্ছা, কৃষি 99 বছরের এটা হলো কোথায় বলা আছে, এটা তাহলে কোথায় যেন আছে করছে। কোথায় আছে? এইসব আইনের রেফারেন্স ওই কোথায় আছে টাছে এগুলো বললে হবে না, মানে আইনের কোথায় আছে সেটা বলবেন। সরকারি জমি তো আমরা 99 তো বছরের জন্য এতক্ষণ পর্যন্ত protect করতে হবে। চিরস্থায়ী প্রজা সত্ত্ব বা চিরস্থায়ী এই আইনেই হয়তো পড়বো। না, আমার জানা মতে এই নিয়ে 99 বছরের কোনো কথা নাই। তারপরে দেখি সামনে আসে কিনা, আসেন। তো সাধারণত ওই যে যে বাড়ি আপনারা 99 বছরের ধারণা হয়তো বা আপনি এখান থেকে পেতে পারেন যে ওই যে একজন ফ্ল্যাট কিনে, বলতে কত দিনের জন্য, 99 বছর। 99 বছর পর যার কাছ থেকে ফ্ল্যাট কিনছে তার কাছে ওর মালিকানা ফেরত আসবে। বাট সরকারের ক্ষেত্রে তো 99 বছর। এটা একটা প্রচলিত নিয়ম আছে যে সরকারের কাছ থেকে যদি কোনো খাস ল্যান্ড পায় বা হ্যাঁ, 99 বছরের জন্য নিছে। আশ্রয়ন প্রকল্পগুলো তো 99 বছরের জন্য ঘর পায় ওই মালিকানা। আচ্ছা, তাহলে সেটার আমি আপনাদের কথা মানতেছি, বাট সেটার কোন আইনের কোথায় আছে? আর এটা আমি প্রচলিত শুনছি, এটা আমি আসলে জানি না। আচ্ছা, যাই হোক, থাকতে পারে। দেখেন, আপাতত আমরা এখানে আগাই। কৃষি চাষ বা ফল চাষের সাথে সম্পর্কিত নয় এরূপ ভূমির অধিকারী হতে হবে। ইজারা সূত্রে ভূমি বা সেটার উপর নির্মিত দালান প্রয়োজনীয় সংলগ্ন জায়গা অধিকার রাখার ক্ষেত্রে অকৃষি প্রজা হিসেবে গণ্য হতে হলে উক্ত ইজারাটি অবশ্যই চিরস্থায়ী ইজারা হতে হবে। সো এটা একটি গোল দিয়ে 3টে স্টার দেন, যে আপনি যদি কোনো দালান বা প্রয়োজনীয় অধিকারে রাখার অধিকারী অকৃষি প্রজা হিসেবে গণ্য হইতে হলে অবশ্যই কি ইজারা হতে হবে, চিরস্থায়ী ইজারা। আর এই জায়গার কিছু পড়বো না, সব বাদ। এগুলা পড়তে গেলে আমাদের মাথা এমনিতেই শেষ হয়ে যাবে। তো এই জায়গা থেকে কোনো প্রশ্ন টশ্ন এমনিতেও আসে নাই, এটা খুবই মানে ওরকম গুরুত্বপূর্ণও না। চলে আসেন খাজনা 2-22। খাজনা তো আমরা মোটামুটি সবাই বুঝি, যে আমরা যে যে জমি যে ভোগ করতেছি একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর কি দেওয়া লাগে, খাজনা দেওয়া লাগে, ট্যাক্স। খাজনা বলতে প্রজা কর্তৃক ভূমি ব্যবহার বা দখলে রাখার নিমিত্তে আইনানুগভাবে ভূমি মালিককে পরিশোধযোগ্য বা অর্পণযোগ্য কোনো নগদ অর্থ বা দ্রব্য সামগ্রীকে বোঝায়।
খাজনা বলতে ভূমি রাজস্ব অন্তর্ভুক্ত হবে। এখন আর তো আর দ্রব্য সামগ্রী নাই, আগে হয়তো বা থাকলেও থাকতে পারতো, এখন তো আপনার দিতে হবে টাকা পয়সা, তো রাজস্ব। ফসল দিয়ে দিত রাজস্ব জি। হিসেবে। এখন আমরা চলে আসি খাজনা গ্রহীতা। খাজনাটা কে গ্রহণ করবে? খাজনা গ্রহীতা অর্থ স্বত্বাধিকারী, প্রোপাইরেটর, রায়তি সত্ত্বের অধিকারী, একজন রায়ত, একজন অধীনস্থ রায়ত, একজন অকৃষি প্রজা যার ভূমি ইজারা প্রদান করা হয়েছে তৎস সেবা কার্য প্রদান করার বিনিময়ে কোনো ব্যক্তিকে নিষ্কর ভূমি প্রদানকারী, কিন্তু চিরস্থায়ী ব্যতীত অন্য প্রকারে যে ব্যক্তি তার এইরূপ অকৃষি ভূমি বা সেটার উপর কোনো দালান বা তৎসংলগ্ন প্রয়োজনীয় জায়গায় স্থায়ীভাবে ভাড়া প্রদান করছে, সে ইহার অন্তর্ভুক্ত হবে না। ওই যে আগের মতোই, যে আমি আরেকজনকে ভাড়া দিছি, সে আমার যে টাকাটা দিচ্ছে এটা কিন্তু খাজনা হচ্ছে না, কিন্তু আমি রাষ্ট্রে যেটা দিচ্ছি সেটা হচ্ছে কি? খাজনা। চলে আসেন স্বত্বাধিকারী বা প্রোপাইরেটর বলতে এমন ব্যক্তিকে বোঝায় যে গোল দিবেন ট্রাস্টের মাধ্যমে বা গোল দিবেন তার নিজ কল্যাণে কোনো এস্টেট বা সেটার অংশ বিশেষের মালিকানার অধিকারী হয়ে থাকে। তো আপনি স্বত্বাধিকারী বলতে এমন বোঝাচ্ছে যে ট্রাস্টের মাধ্যমে অথবা নিজের কল্যাণে এস্টেট বা সেটার অংশ বিশেষের মালিকানার অধিকারী, সেটারে বলে কি? প্রোপাইরেটর। সবশেষে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো বৎসর বা কৃষি বৎসর। এটা গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন এসেছিল, সর্বসকলে একবারই আসছে। এটা গুরুত্বপূর্ণ। বৎসর বা কৃষি বৎসর, ইয়ার অর এগ্রিকালচারাল ইয়ার। বছর বা কৃষি বছর বলতে গোল দিবেন পহেলা বৈশাখে শুরু, বাংলা সনকে বোঝাবে। কত তারিখে? পহেলা পয়লা বৈশাখ। বৈশাখ। 1 বৈশাখ। তো বিগত বছরের প্রশ্ন দেখেন যে দ্য স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্ট 1950 অনুযায়ী কৃষি বর্ষ প্রথম তারিখ কোনটি? পয়লা বৈশাখ। পয়লা বৈশাখ। বুঝছেন? জি। এই সংজ্ঞা যতগুলা পড়লাম এই জায়গা থেকে একবারই প্রশ্ন আসছে, আর কোনোদিন আসে নাই। তো এটা এত যদি জটিল মনে হয়, জাস্ট যতটুকু যতটুকু বলছি ওইটুকু মনে রাখবেন, ঠিক আছে? মানে আমরা যে পশ্চিম অফিসে যে ভাবনাটা পেই, হ্যাঁ এটার হিসাবটা হয় হলো বাংলা সাল অনুযায়ী, হ্যাঁ যে এত সালে হ্যাঁ এই জন্য ওই যে বাংলা সনই বোধহয় লেখা থাকে হ্যাঁ 1300 এত সন এত সন। দেখেন 5 নম্বর প্রশ্নটা দেখেন। রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইন 1950 অনুসারে জোত অধিকারী হয় কৃষি প্রজা, রায়ত বা মালিক। জোত তো বুঝেন তো, যে একটা খতিয়ানে যতগুলো থাকে জি। সেটা বলে তো হোল্ডিং বলে, যতগুলো দাগ নাম্বার। 6 নম্বর, রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইন 1950 অনুসারে জোত বলতে অন্তর্ভুক্ত হবে একটি ভূমিখণ্ড, একাধিক ভূমিখণ্ড, ভূমির অবিভাজ্য অংশ, সব একটি ভূমিখণ্ড, একাধিক ভূমিখণ্ড বা ভূমির অবিভাজ্য অংশ, সবটাই। সবগুলাই নাকি? তারপরে 9 নম্বর প্রশ্নটা দেখেন। রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন 1950 অনুসারে খাস ভূমি বলতে অন্তর্ভুক্ত হবে না চিরস্থায়ী বন্দোবস্ত দেওয়া হয়েছে এমন ভূমি, এগুলো অন্তর্ভুক্ত হবে না। না। 10 নম্বর গুরুত্বপূর্ণ, রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইন 1950 অনুসারে ভূমি বলতে অন্তর্ভুক্ত হবে কৃষি বা অকৃষি। কৃষি বা অকৃষি। অকৃষি, দুইটাই। জি। তো আপনাদের আজকে এতটুকুই। আহ, আজকে রাতে অনলাইনে এমসিকিউ ক্লাস আছে, যারা অনলাইনে করেন তারা কইরেন, দণ্ডবিধি পড়ানো হবে সেখানে। আর আগামীকাল বিকেলে 5টায় ক্লাস আছে, সুনির্দিষ্ট প্রতিকার আইন। কত ওই চলতেছে এবং আপনাদের রাতে? আগামীকাল রাতে এই আমরা বিজিএস এর ক্লাস করবো রাত 11টায়। ইনশাআল্লাহ। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকেন, আল্লাহ হাফেজ। কোনো প্রশ্ন থাকলে গ্রুপে করেন, আমি উত্তর দেবো ইনশাল্লাহ। ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।